কি সুন্দর করে বছরের অর্ধেকটা সময় পার করে দিলাম আমরা, তাই না? মানে অর্ধেকটা সময় পার করে আজকে জুলাইয়ের 23 তারিখ হয়ে গেল, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লেট নাইট কফিতে। আমি মারিয়া এবং আমাদের আজকের টপিক হচ্ছে অভিনয়, গানে ভালোবাসা। গানের সাথে একটা অভিনয় তো যুক্ত থাকে, মানে যখন আমরা সিনেমা দেখি তখন প্রত্যেকটা গানের সাথে অভিনয়টা দেখেই কিন্তু গানটাকে আমরা আরো বেশি করে নিজেদের সাথে রিলেট করি। সেই অভিনয় গানে ভালোবাসা আমাদের আজকের টপিক, এবং সেই টপিকে যদি আপনারা আমাদের সাথে কথা বলতে চান সরাসরি, তাহলে ডায়াল করবেন 096118877 এই নাম্বারে, 7788 এই নাম্বারে। আমি আরো একবার বলছি 09611887788 এই নাম্বারে, অথবা ইমেল করুন latenightcoffee@rtvbd.tv। আর SMS করতে যেটা করতে হবে, আপনার সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন LNC স্পেস, তারপরে আপনার মতামত, আপনি আজকের টপিক নিয়ে আমাদেরকে যা লিখতে চান এবং আমাদের সাথে আজকে অতিথি যিনি রয়েছে তাকে যে প্রশ্নগুলো করতে চান সেটা লিখে, এবং তারপর অবশ্যই আপনার নামটি লিখে পাঠিয়ে দিবেন 4141 নাম্বারে। আর ফেসবুকেও আপনারা লগ ইন করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, দ্যাট ইজ facebook/RTV Late Night Coffee। সেখানেও আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আর আমাদেরকে কিন্তু আপনারা সবাই ইউটিউবে লাইভ দেখতে পারেন, RTV লাইভ লিখে জাস্ট সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন। তাহলে ইউটিউবেও আমরা আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারছি। আর আজকে আমার সাথে যিনি অতিথি হিসেবে রয়েছেন, আমি তার ভীষণ বড় একজন ভক্ত, সেটা মেপে বোঝানো যাবে না। এবং তিনি এমন একজন মানুষ, এমন একজন অভিনেতা যিনি প্রমাণ করেছেন, যেই কথাটা প্রচলিত থাকে যে টিভিতে যাদেরকে দেখা যায় ফিল্মে তাদের গ্রহণযোগ্যতা নেই, তিনি প্রমাণ করেছেন তার সেই গ্রহণযোগ্যতা, এবং তাকে আমরা সব জায়গাতেই ভালোবাসি, সমানভাবে ভালোবাসি। হি ইজ নান আদার দেন চঞ্চল চৌধুরী। হ্যালো চঞ্চল ভাই। এবং ঠিক যেই কথাটা দিয়ে শুরু করেছি, অ্যাকচুয়ালি এই কথাটা দিয়ে আমি আজকে এই গল্প শুরু করতে চাই, যে সবাই এই কথাটা বলে, সারা বিশ্বে কিন্তু এই কথাটা প্রচলন রয়েছে যে যাদেরকে টেলিভিশনে দেখা যায় তাদের ফিল্মের গ্রহণযোগ্যতাটা নাকি সেরকম করে হয় না। আপনি প্রতিবার ফিল্মে যখনই আমাদের সামনে আসেন একদম ফাটিয়ে দেন। এই জিনিসটা কিভাবে সম্ভব আমাকে বলেন। এটা আমি আসলে এইভাবে দেখি না। আমার মনে হয় কি যে কাজটা যদি ভালো হয়, ভালো নাটক হলে পরে ভালো অভিনয় হলেও দর্শকরা যেভাবে গ্রহণ করে, ভালো সিনেমা হলে পরেও একইভাবে বোধহয় গ্রহণ করে। এটা বোধহয় যারা আমাদের নাটক থেকে ফিল্মে গিয়ে অভিনয় করেন, হয়তো সেই ঘাটতির জায়গাটা হয়তো থেকে যাওয়ার কারণেই হয়তো বা ওইভাবে আর কি, আমি জানি না যেটাকে মানে ফেল করা বলে বা সাকসেস হওয়া বলে, এটা বোধহয় এইভাবেই হয়। কিন্তু আমার কাছে মনে হয় আপনি যখন একটা ফিল্ম চুজ করেন সেক্ষেত্রে আপনার এত বিচক্ষণতা আপনি ব্যবহার করেন, সেটাই বোধহয় আপনাকে সবার থেকে আলাদা করে দেয়। সেটা তো অবশ্যই, মানে সবারই এটাই উচিত, যারা আমরা কাজ করি মিডিয়াতে অভিনয় করি সবার এটা চিন্তা করি। সেটা শুধু সিনেমার ক্ষেত্রে না, নাটকের ক্ষেত্রেও বোধহয় এটাই করা উচিত। এবং যেহেতু এই কথাটা চলেই আসলো, নাটকের ক্ষেত্রেও কিন্তু এবার RTVতে আপনার যে নাটক গিয়েছে, একটা হচ্ছে ছোট লোক, 7 এপিসোডের একটা সিরিয়াল ছিল, এবং আরেকটা হচ্ছে তোর কপালে দুঃখ আছে। ছোট লোকটা মাসুদ সেজান তার ডিরেকশন, এবং তোর কপালে দুঃখ আছে এটা টেলিফিল্ম, সেটা হচ্ছে তাইফুর জাহান আশিক তার ডিরেকশনে। এবং দুটো নাটকই কিন্তু RTV TRPতে একদম হায়েস্ট, এবং আমরা যদি ভিউজ সংখ্যাও দেখি সেখানেও হায়েস্ট। তো বলতেই হবে যে নাটক, সিনেমা সব জায়গাতে আপনারই বিচক্ষণ, আপনারই বিচরণ। এটা সবকিছুর মানে কৃতজ্ঞতা যায় আসলে দর্শকের কাছে, কারণ দর্শকরা আমাদেরকে গ্রহণ করেন, আমাদের নাটক ভালোবাসেন, এবং তাদের ভালোবাসার প্রতি যে দায়বদ্ধতা সেই জায়গা থেকেই তো কাজটা করি। তা সেক্ষেত্রে বোধহয় যে এটা আসলে পুরস্কার দর্শকের তরফ থেকে। আমরা যে পরিশ্রমটা করি, যে মেধা দিয়ে বলি বা আন্তরিকতা দিয়ে, দর্শক আমাদেরকে এই গ্রহণ করে সেই পুরস্কারটা দেন। এবং সেই সাথে আয়নাবাজিও কিন্তু এবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো RTVতে, যেটা আয়নাবাজি রিলিজের সময় থেকেই মানুষ শুনছে যে RTVতেই একমাত্র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এবং সেটা হলো সবার, যারা হলে গিয়ে দেখতে পারেনি তারা তো দেখেছেন, যারা হলে গিয়ে দেখেছেন তারা আরো বেশি বেশি করে বারবার করে দেখেছেন। আমি আয়নাবাজির ব্যাপারে খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু এটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। কারণ অসংখ্য মানে দর্শক আমাকে ফেসবুকে বলি অথবা মোবাইল ফোনে বলি, টেক্সট করে তারা জানতে চেয়েছেন যে আয়নাবাজি কবে দেখতে পারবেন। তা RTVকে আমি থ্যাঙ্কস জানাই, যে RTVর তো প্রচুর দর্শক, সারা পৃথিবী জুড়েই বাঙালিদের ভেতর মানে কি বলবো, তাদের পছন্দের চ্যানেল হচ্ছে RTV। তা এই কাজটি করলেন, আয়নাবাজির মানে প্রচারটা, ওয়ার্ল্ড প্রিমিয়ারটা করলেন, এবং প্রচুর দর্শক সাড়া পেয়েছি আমি। মানে হলে গিয়ে তো আসলে খুব কম সংখ্যক দর্শক আসলে দেখতে পেরেছে। তা টেলিভিশনে যাওয়ার কারণে হ্যাঁ টানাটানি হচ্ছিল, ছিল, তার মধ্যে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। যাই হোক, RTVতে প্রচার হওয়ার পরে মানে প্রচুর প্রচুর দর্শক, এবং যারা হলে গিয়ে দেখেছে এমন অনেক দর্শকই বলেছে আমি 4বার 5বার দেখেছি, তারপর আবার যখন RTVতে আয়নাবাজি অন এয়ার হচ্ছে সেটাও দেখেছি, মিস করেনি এরকম। এবার কাজ
জেড থেকে বের হয়ে মানে এটা গেল আপনার আর টিভিতে যে কাজগুলো গিয়েছে সেগুলো নিয়ে গল্প, একটু পার্সোনাল লাইফে আসে, জীবন কেমন যাচ্ছে সেটা বলেন, সময় কেমন কাটছে এখন? জীবন যাচ্ছে, ভালোই যাচ্ছে। পরিশ্রমটা একটু বেশি, কারণ আমরা অনেক ধরনের আসলে সংকট সংকটপূর্ণ অবস্থার ভিতর দিয়ে কাজগুলো করি। আমাদের আসলে তো ওইভাবে সিস্টেমগুলো এখনো ডেভেলপড হয়নি আমাদের ইন্ডাস্ট্রিতে, তো যে কারণে নিজের দায় থেকে অতিরিক্ত পরিশ্রম করেই দর্শকের জন্য আমাদের কাজগুলো আসলে করতে হয়। তারপরেও ভালো লাগে, ভালো আছি এই কথা বলি এই কারণে যে দর্শক আমাদের নাটক দেখেন বা আমাদের সিনেমা দেখেন, তাদের এই ভালো লাগার দিকে আমরা সম্মান জানিয়ে কাজগুলো করি, এটাই হচ্ছে ভালো লাগার মূল কারণ। ব্যস্ততা এখন তো নিশ্চয়ই ঈদের কাজ নিয়ে ব্যস্ততা চলছে, সেই ব্যস্ততা সম্পর্কে একটু শুনতে চাই। এই সময়টা আসলে খুবই মানে আমাদের জন্য খুব কঠিন সময়। যেমন রোজার ঈদের আগে 3 মাস একটানা শুটিং করতে হয়েছে রোজার ঈদের যেসব নাটক অন এয়ার যাবে সেগুলোর জন্য। আবার এই কোরবানির ঈদে তো আরেকটু বেশি সমস্যা, কারণ সময় খুব কম। আবার মানে কি বলবো, রোজার ঈদের পর মোটামুটি 10-15 দিনের মতো রেস্ট নিয়েছি, মানে এনার্জি সঞ্চয় করেছি যে আবার মানে যুদ্ধে নামতে হবে। তা শুরু হয়ে গেছে যুদ্ধ, কাজ করছি ঈদের কাজ। আবার এই কোরবানির ঈদে দর্শক দেখতে পাবেন অনেক নাটক। সবাই আমরা এখন ব্যস্ত, যারা কাজ করি মিডিয়াতে, অভিনয় করি অথবা ডিরেকশন দেই, সবাই এখন মানে খুব ব্যস্ত। মানে ঈদের আনন্দ ঈদ তো আরও পরে, কিন্তু আমাদের কাজের আনন্দগুলো শুরু হয়ে গেছে, শুরু হয়ে যায় আগে থেকে। এবং চঞ্চল চৌধুরীকে সবাই তো দেখতে চাই ঈদের স্পেশাল কাজগুলোতে, তাই না? বোঝো না এই ব্যাপারটা? আমি তো ওরকম করে বলতে পারবো না আপনার মতো, বাট এই ডায়লগটা এত ভালো লাগে। এটা মনে হয় আমাদের একটা এই ফিল্মটা বের হওয়ার পরে খুবই কিন্তু এই ডায়লগটার একটা প্রচলন তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, যে সবাই এখন বোঝো না এই ব্যাপারটা কথায় কথায় ব্যবহার করে। আমার এটাই ভালো লাগে যে আয়নাবাজিটা আসলে অনেক কষ্ট করে আমরা করেছি, তো ডিরেকশনের জায়গা থেকে বলি অথবা সবাই যারা যারা টিম ওয়ার্কটা আসলে অনেক কষ্ট করে করতে হয়েছে। তা কষ্ট তখনই সার্থক হয় যখন দর্শক সেটা সানন্দে গ্রহণ করে। সেই গ্রহণ করাতে আমাদের ভেতরে এক ধরনের বাড়তি আনন্দ এবং পরবর্তী কাজ করার জন্য যে উৎসাহটা পাই, এটাই আসলে চাওয়া। এবং রাশিজামান তার এত সুন্দর সিনেমাটোগ্রাফি, এটাও বলতে হয়, যেটা আমরা ডিরেকশনের কথা সবসময় বলেছি যে অমিতাভ রেজার চমৎকার ডিরেকশন, কিন্তু সিনেমাটোগ্রাফির দিক থেকে আয়নাবাজি যে দুর্দান্ত একটা কাজ করেছে সেটাও বলতে হয়। চঞ্চল ভাই, এই ঈদে যে কাজগুলো আসছে সেখানে আপনাকে দর্শকরা কি কি চরিত্র দেখতে পাচ্ছে? আসলে এখন মানে এক্সেপশনাল চরিত্র পাওয়াটাই খুব কঠিন। গত ঈদে আমি সবসময় চেষ্টা করি যে সেই গল্পটাতেই কাজ করতে, যে গল্পটা আলাদা, চরিত্রগুলো আলাদা, এইভাবেই চেষ্টা করি। তা সবসময় হয়ে ওঠে না, কারণ আমাদের এখন নাটকের আমার কাছে মনে হয় যে প্রধান সংকট হচ্ছে যে ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট, চিত্রনাট্য, ভালো চরিত্র। তা হাতে গোনা কয়েকজন ভালো রাইটার আছেন এখন। তা এই সংখ্যাটা যদি বাড়ে, ভালো স্ক্রিপ্টের সংখ্যা যদি বাড়ে, তাহলে পরে আমরা অনেক ভালো নাটক পাবো। কারণ দর্শক তো আসলে নাটকের গল্প দেখেন, অভিনয় দেখেন, চরিত্রগুলোকে দেখেন প্রধানত। তা সেই জায়গা থেকে ওইভাবেই চুজ করা যে কয়টা কাজ করছি, হয়তো 100টি নাটকের অফার আছে এবার ঈদে, হয়তো আমি করতে পারবো বড় জোর 10টা কি 15টা নাটক। তো ওইভাবেই যে গল্পগুলো ভালো মন্দ মিশিয়ে বেটার যে গল্পগুলো সেগুলো করছি, এবং সবগুলোর চরিত্রই নিশ্চয়ই আলাদা আলাদা চরিত্র। এবং আমার খুবই পছন্দের, আমার মনে হয় যে মাত্র তো হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস গেল, এবং আমাদের এই লেখক, তার প্রতি আমাদের এত শ্রদ্ধা, এত ভালোবাসা। বাংলাদেশে এই একজন লেখক যিনি তার দুটো চরিত্রকে, তার প্রত্যেকটা গল্পের চরিত্রকে কিন্তু মানুষের ভিতরে একদম গেঁথে দিয়েছে। হিমু, মিসির আলী আমাদের এত পছন্দের চরিত্র, এবং সেই চরিত্রে আমরা খুব শীঘ্রই আপনাকে দেখতে পাচ্ছি, সেই আশায় বসে আছি। তো নাটকের চরিত্র থেকে এখন ফিল্মে চলে আসি, দেবী, এবং জয়া আহসানের প্রথম প্রোডাকশন এটা, সেই ফিল্মটা অনম বিশ্বাস ডিরেকশন দিয়েছে। কেমন লাগলো মিসির আলী চরিত্রে কাজ করে, এবং মিসির আলী চরিত্রটাতে কাজ করতে গিয়ে, কারণ এই চরিত্রটা নিয়ে আমাদের এত কল্পনা, এত কিছু, আপনার মুখ থেকে সেই গল্প শুনতে চাই, এক্সপেরিয়েন্স। প্রথম কথা হচ্ছে যে আয়নাবাজির পর আমি আসলে কোন সিনেমা করব, আবার ব্যাক করব, এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। এবং টেনশন না শুধু, আমি আসলে আয়নাবাজির এই হিউজ মানে সাকসেসের পর না, আমি খুব মানে একদম খুব হতাশ হয়ে যাচ্ছিলাম যে আবার কবে আবার আর একটা কাজ পাবো এরকম ভালো, যেটা মানে কিভাবে মানে আয়নাবাজির ওই চরিত্রগুলোই ঘুরে ফিরে চলে আসবে কিনা, সব কিছু মিলিয়ে। এবং এই দেবীর কাজটা করার জন্য যখন আমি প্রস্তাবটা পেলাম, তারপর আমি 2-3 মাস
শুধু ডিসিশন নেওয়ার জন্য সময় নিয়েছি যে কাজটা আসলে আমি করব কিনা বা করা ঠিক হবে কিনা। কারণ দেবীতে কাজ করতে গেলেই দর্শক যখন দেখবে তখন কম্পেয়ার করবে আয়নাবাজির সঙ্গে। এটা আমার জন্য অনেক বড় একটা প্রেশার ছিল। তারপর হুমায়ুন স্যারের মানে গল্প থেকে হুমায়ুন স্যারের যে যতগুলো লেখা গল্প আছে বা চরিত্র আছে তার মধ্যে মিসির আলী বলি অথবা দেবী যে গল্পটা উপন্যাসটা, তা সব কিছু টেনশন মাথায় নিয়েই আবার একটা চিন্তা করলাম যে ফিরতে তো হবেই। তা এটাও একটা আমার জন্য বড় সুযোগ যে এরকম পপুলার একটা চরিত্র যারা হুমায়ুন আহমেদ পড়েছেন, হিউজ মানে পাঠক আছেন এদেশে, বাঙালি এপার ওপার বাংলা মিলিয়ে আমি মনে করি যে হুমায়ুন আহমেদ স্যারের অবশ্যই অনেক পাঠক। তা সেই জায়গা থেকে মিসির আলী আমার জন্য একটা রিলিফ ছিল যে এই চরিত্রে আমি অভিনয় করতে পারলে আমি, তখন আমার জন্য চ্যালেঞ্জ হয়ে গেল যে এর আগেও মিসির আলী হয়েছে, হয়তো সিনেমাতে হয়নি কিন্তু নাটকে হয়েছে, অনেকে আমাদের সিনিয়র অ্যাক্টররা অভিনয় করেছেন। ওটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমি ক্যারেক্টারটাকে কীভাবে আলাদা করব, কিভাবে দর্শকের কাছে পৌঁছাবো। আমি জানি না দর্শক কিভাবে নেবেন এই দেবী সিনেমাটা। এবছরের শেষে হয়তো দেবী আসবে প্রেক্ষাগৃহে, সেই আয়নাবাজির মতোই আবার সেই আয়োজন, সেই ফুর্তিটা দর্শক পাক, সেটাই সবসময় আশা করি। কিন্তু কাজটা করে আমি অনেক হ্যাপি। মানে ফাইনালি কাজটা যেদিন 2-3 দিন যখন শুটিং হয়ে গেল তারপর আমি আসলে কনফিডেন্টটা পেলাম। আমি খুব ভয়ে ছিলাম যে আসলে শুরুটা করার আগে খুব ভয়ে ছিলাম। তারপর 1-2 দিন শুটিং করার পর যখন মোটামুটি ক্যারেক্টারটা গ্রিপে আসলো, তারপর যতটুকু গেট আপ মেকআপ সব কিছু মিলিয়ে যত প্রিপারেশন, আয়নাবাজির মতো অত প্রিপারেশন নেওয়ার সুযোগ বা সময় ছিল না, সব কিছু মিলিয়ে। তারপর এটা অনুদানের ছবি, জয়ের ফার্স্ট মানে প্রডিউসার প্রডিউস করছে এটা। তা সব কিছু মিলিয়ে যেটা এখন পর্যন্ত আমার শুটিং শেষ হয়ে গেছে, এখন মানে এডিটিং টেবিলে আছে, তারপর ডাবিং মিউজিক এগুলো সব হবে, সাউন্ড টাউন্ড সব কিছু হলে পরে, যেমন গতকালই আমি অনম ভাইয়ের সঙ্গে একটা কাজ করলাম অন্য একটা। এবং আমি একটু এই জায়গাটাতে দর্শকদেরকে একটু আরেকটু অ্যাট্রাকশনটা বাড়িয়ে দেই। অনম বিশ্বাস হচ্ছে আয়নাবাজির চিত্রনাট্য যিনি করেছেন তিনি, তো সেই দিক থেকে আমার মনে হয় দর্শকরা আরো বেশি উৎসাহ পাবে যে আয়নাবাজির সাথে সংশ্লিষ্ট যে মানুষটি তিনি কি সুন্দর করে চমৎকার করে ডিরেকশন দেন। আর হুমায়ুন আহমেদ স্যারের এই চরিত্র মিসির আলী তো আমাদের কাছে সবসময় একটা রহস্যময় জায়গা। সেটাই। এবং আমি মনে করি যে যদি এই দেবীর যদি আমরা মানে সাকসেসফুলি যদি দর্শকের কাছে, দর্শকের যদি ভালো লাগে, এটা হবে কি যে হুমায়ুন আহমেদের যত সৃষ্টি আছে সেই সৃষ্টির মধ্যে এটা তার প্রতি একটা শ্রদ্ধা আমাদের তরফ থেকে বা আমরা যারা কাজ করেছি। আমি একটু ব্রেক নিচ্ছি কারণ আমার একজন দর্শক অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন, একটু তার কলটা রিসিভ করে নিই। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উর্মি, শ্যামপুর থেকে। জি, আমাদের সাথে চঞ্চল ভাই আছে। হ্যাঁ, ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছি, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, আমার অনেক কষ্ট ছিল। এই জন্য আমি আয়নাবাজি হলে যাওয়ার সময় আপনার এই ফিল্ম দেখতে যাব, তখন মানে টিকিট পাইতেছিলাম না, এতটা কষ্টের মধ্যে দিয়ে বাসায় ফিরে আসছি, রাগ করে বসেছিলাম, 2 দিন যাবত ভাতই খাইনি আমি, মানে অনেক কষ্ট ছিল। আবার ওয়েট করতেছি কখন এই প্রোগ্রামটা হবে, মানে বসেই ছিলাম। আম্মা বলতেছে ভাত খাও, আমি ভাত খাবো না, আজকে আমি ভাইয়ার সাথে কথাই বলবো। লাইফে যখনই আসেন আমি একটু কথা বলতে পারি না। আপনি হাসিটা মাশাআল্লাহ, আর আপনার অভিনয়টা মানে কি বলবো, আমার বাবা মা দাদু মানে এতটা পছন্দ করেন, মানে বলার মতো না। মানে আর শুধু মানে যদি আমার ভাই যদি কার্টুনও দেখে সাথে সাথে মানে আচ্ছা, আপনি কি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই উর্মি, আপনি কি শেষ পর্যন্ত আয়নাবাজি হলে গিয়ে দেখতে পেরেছেন? না, দেখতে পারি নাই। এখন আমি মানে প্রতিজ্ঞা করছি যে কালকে যাব, আমি এটা দেখবো। মানে আমার অনেক কষ্ট ছিল, আজকে বলছি যখনই আমি মানে সকালে দেখতেছি যে প্রোগ্রামটা হবে তখন আমি ওয়েট করতেছিলাম ভাইয়ার সাথে কথা বলার জন্য। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে অভিনয়, গানে ভালোবাসা। এই টপিক নিয়ে কিছু বলার আছে? হ্যাঁ ভাইয়া, আপনি কি গান কাউকে গেয়ে বা শুনিয়ে ইমপ্রেস করতে চেয়েছিলেন কখনো? ভাবি গেয়েছেন? না, কখনোই না। আমি আসলে ইমপ্রেস করার জন্য গান করি না, বা গান আমি জানিও না। আমি আমার নিজের মনের আনন্দের জন্য গান শুনতে পছন্দ করি, ওই গুনগুন করে গাই। আলাদা কোনো প্রস্তুতি বা কাউকে শুনিয়ে মুগ্ধ করব এ কারণে গান করি না। আচ্ছা, যে কথাটাতে আমরা ছিলাম, আপনি বলছিলেন মিসির আলী চরিত্র নিয়ে, আমরা কন্টিনিউ করি। তারপর যে বললাম যে এই মানে কিভাবে আসলে কাজটা শুরু করব, এটা নিয়ে আসলে অনেক প্রিপারেশনের দরকার ছিল। তারপর ক্যারেক্টারটা আমি আসলে ধরতে পারছিলাম না, কারণ প্রথমত হচ্ছে যে মিসির আলীকে দর্শকরা মানে যারা পাঠক পড়েছেন তারা তাদের প্রত্যেকের কল্পনায় একটা মিসির আলী বাস করে।
তাদের সেই কল্পনার সাথে আমার অভিনয় করা মিসির আলীকে মেলানো, এটা আমার জন্য অনেক বড় কঠিন একটা কাজ ছিল। প্রথম আমি চেষ্টা করছিলাম যে আমি যে গেট আপটা নেব মিসির আলীর, যে নতুন নতুন একটা মিসির আলী, নতুন আমি বলছি এরকম না যে একদম গল্পের বাইরে গিয়ে কোনো মিসির আলী, বিভিন্নভাবে এটা ইন্টারপ্রেট করেছেন অথবা অভিনয় করেছেন, নতুন যেন একটা কিছু হয় যেটা আবার দর্শকের কাছে আবার সেই সাথে গ্রহণযোগ্য হয়। বাকিটা গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা তো রিলিজের পরে বোঝা যাবে। কিন্তু প্রথম হচ্ছে যে আমি আসলে আমার নিজের মিসির আলীর যে গেট আপ বা চরিত্র সেটি দেখে আমি আসলে তৃপ্ত কিনা। প্রথমে ফাইনালি অনেক স্ট্রাগল করার পর যখন ডিরেক্টর বা মেকআপ আর্টিস্ট সবাই মিলে যখন মোটামুটি একটা গেট আপ দাঁড় করানো হলো, দেখে স্ক্রিনে প্রথম শটটা দেওয়ার পর আবার এসে বারবার করে দেখলাম যে এটা আমি কি হ্যাপি। মোটামুটি দেখলাম যে হ্যাঁ, যদি এখন বাদ বাকি অ্যাক্টিং এর জায়গাটা যদি ঠিকঠাক মতো, অপেক্ষা করতে পারছে না কিন্তু আর বছরের শেষে রিলিজ পাচ্ছে। তাহলে কথা বলতে পারি যে আয়নাবাজি অথবা আমার আগের যে সিনেমাগুলো হয়েছে মনপুরা বলি অথবা টেলিভিশন বলি অথবা মনের মানুষ বলি, রূপকথার গল্প, সব সিনেমার গল্প থেকেই গল্পটা তো অনেকে জানেন যারা দেবী পড়েছেন, কিন্তু চরিত্রটি একদমই কোনোটার সঙ্গে মেলে না। এটা আলাদা একটা চরিত্র এবং যে চরিত্রটা যে উদ্দেশ্যে করা, বেসিক্যালি তো দর্শকের জন্য করা, যারা সিনেমা ভালোবাসেন বা যারা ভালো সিনেমা দেখতে চান, সেই জায়গায় আমার মনে হয় যে বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন যে দেবী ভালো লাগবে। আচ্ছা, আমাদের দর্শকের প্রশ্ন থেকে আসে, তিনি যেরকম বলছেন যে গান গেয়ে কখনো কাউকে ইমপ্রেস করার চেষ্টা করেছেন কিনা, এবং আপনি বলছেন যে গান তো ওরকম করে আমরা জানি আপনার গান ওরকম করে প্রাতিষ্ঠানিক শিক্ষা ওরকম করে শেখা হয়নি, কিন্তু থিয়েটার করতে গেলে যে এই জিনিসটা তো একটা সুন্দর একটা জায়গা থাকতে হয় সেটাও আমাদের জানা রয়েছে, এবং ছোটবেলা থেকে যে আপনি হেমন্ত মুখোপাধ্যায় এবং ভূপেন হাজারিকার গান খুব শুনতেন সেটাও আমরা জানি। আমার মনে হয় আমাদের দর্শক যেহেতু একটা প্রশ্ন করে ফেললো, আমরা কি 2 লাইন একটু গান শুনতে পারি? আসলে গানটা নিয়ে আমি এখন দিন যত যাচ্ছে আমি তত বেশি ভীত, কারণ একটা পর্যায়ে আমি বুঝতে পেরেছি যে আসলে এই কাজটি আমার না। আগে শখের বসে বিভিন্ন চ্যানেলে গিয়ে গাইতাম, বিভিন্ন বিশেষ করে ঈদের সময় কিংবা আলাদা গানের প্রোগ্রাম হলে পরে সেখানে অভিনয় আপনার কাজ, অবশ্যই অভিনয় আমরা চঞ্চল চৌধুরীকে অনেক বেশি পছন্দ করি, অনেক শ্রদ্ধা করি, কিন্তু গান যে আপনার কণ্ঠে এত সুন্দরভাবে আসে সেটা না শুনে আমরা কিভাবে থাকি? গানটা যখন আস্তে আস্তে বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, আর ততই বুঝতে পারছি যে আমি যেটুক গাই, যেভাবে গাই, আমার সুরের অনেক ঝামেলা হয়, অনেক হয়। তা সো এটা এইভাবে কন্টিনিউ করা উচিত না। সো আমার কাজ অভিনয় করা, অভিনয়টাই করি। তারপরেও মাঝে মাঝে গুনগুন করি। এই গুনগুনে এখন হয়তো ভূপেন হাজারিকারই 1-2টা লাইন আমি গাইতে পারি। এখন মনে করাটা খুব কঠিন যে কি গান গাবো, যেহেতু অনেক রাত, লেট নাইট কফি, রাতের কফি খাওয়ার, তো এখানে কফি আছে অবশ্য, জি, তা রাতেরই একটা ভূপেন হাজারিকার গান গাই। মাঝে রাতে মোর আধার ঘরে কে যে ক্ষণে ক্ষণে আসা যাওয়া করে, ঘুম ভেঙে যায় বারে বারে মোর, ঘুম ভেঙে যায় বারে বারে। মাঝে রাতে মোর আধার ঘরে কে যে ক্ষণে ক্ষণে আসা যাওয়া করে, ঘুম ভেঙে যায় বারে বারে মোর, ঘুম ভেঙে যায় বারে বারে। এই গান শুনলে আসলে কারো ঘুম হবে না, ঘুম ভেঙেই যাবে শুধু। আপনি জানেন যে আমাদের একটা রাউন্ড থাকে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। তো এখন আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাই। ওকে, আমি এখন যেই অভিনেতাদের নাম বলবো তাদেরকে আপনি কোন চরিত্রটাতে দেখতে চান? আনিসুর রহমান মিলন। খুব কঠিন, খুবই কঠিন প্রশ্ন আমি জানি, এজন্যই তো এটা র্যাপিড ফায়ার রাউন্ড। আমি দেখতে চাইলেই তো হবে না, আসলে ওরা কোন চরিত্রে অভিনয় করতে কমফোর্ট ফিল করে, অ্যাজ এ কো-ওয়ার্কার, একসাথে কাজ করছেন, সেই ক্ষেত্রে তাদেরকে আপনি কোন চরিত্রটা দেখতে আগ্রহী? আসলে আমি খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলাম আর কি। র্যাপিড ফায়ার তো খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হয়, তাই না? আমি খুব এটা করছি। মিলন খুব ভালো অভিনেতা, আমার বন্ধু, আমরা সমসাময়িক একই সময়ে কাজ শুরু করেছি। ও আসলে গ্রাম শহর দুইটা লুকই ওর খুব ভালো আসে। তবে
মানে অনেক স্ট্রাগল করা যে ক্যারেক্টারগুলো থাকে, এই ধরনের ক্যারেক্টার আমার মনে হয় যে মিলন অনেক ভালো করে বা করবে। ফজলুর রহমান বাবু, ফজলুর রহমান বাবুর সম্পর্কে আমার মানে বলার মতো আমি সাহসী রাখি না। আমি ওনার কারণ ভীষণ বাবু বড় ভাই, একজন ভক্ত। বাবু ভাই কি বলবো, আমরা তথাকথিত যদি বলি যে এন্টারটেইনিং এর জন্য যে অ্যাক্টিং করে, বাবু ভাই হাসাতে পারেন, বাবু ভাই কাঁদাতে পারেন। বাবু ভাইয়ের অ্যাক্টিং এর ডেপথের জায়গা আমার মনে হয় কি যে সমসাময়িক আমরা যারা কাজ করছি বা বাবু ভাইদের সময়কর যারা, সবকিছু মিলিয়ে বাবু ভাই অনেক উঁচু মাপের একজন অভিনেতা। ডেফিনেটলি, ইনডিড। মোশাররফ করিম, মোশাররফ করিম অনেক ট্যালেন্টেড অ্যাক্টর, এবং আমার সবচেয়ে যেটা মনে হয় যে মোশাররফের যে অভিনয় ক্ষমতা, সেই ক্ষমতাটা এখন পর্যন্ত দর্শক পুরোপুরি পায়নি। একটা জায়গা থেকে দর্শক মোশাররফকে দেখে, মোশাররফ মাল্টি ডাইমেনশনাল। আপনি কোন জায়গাটাতে তাকে দেখতে চান? একটু হাসি ঠাট্টা তামাশা, আবার দর্শক হাসির জন্য দেখে, কিন্তু মোশাররফের অভিনয় ক্ষমতা সম্পর্কে আমার যতটুকু ধারণা, একসঙ্গে যতদিন কাজ করেছি, ও অনেক বড় কিছু করার ক্ষমতা রাখে। এবার আমি যাদের নাম বলবো তাদের অভিনয়ের দিক থেকে আপনি 1 2 3 এরকম করে বলবেন। নুসরাত ইমরোজ তিশা, মাসুমা রহমান নাবিলা, ভাবনা, মিলি, নাদিয়া আহমেদ। ওমা, সিরিয়াল করতে হবে? হ্যাঁ, তারপরে ওদের সঙ্গে যখন দেখা সবাই হবে, আপনার নাদিয়া আপু তো যেই নাটকটা টেলিফিল্মটার কথা আমরা বললাম, সেই টেলিফিল্মে আপনার সাথে ছিল। এটা আমি বলি যে আরটিভিতে 5 জন অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেসের নাম দিয়ে যদি আমাকে বলা হয় যে 1 2 3 4 5 এরকম সিরিয়ালে সাজাতে, এটা খুবই খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায় মানে কি যে আমি ওদের সঙ্গে তো রেগুলার আমি অ্যাক্টিং করি। তবে অ্যাক্টিং এর অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলবো যে তিশা অনেকদিন ধরে আমার সঙ্গে অ্যাক্টিং করে, ও এখন এই মুহূর্তেও সিনিয়র অ্যাক্ট্রেস বলা যায়। তা সেই জায়গা থেকে তিশার আলাদা একটা, এদের যাদের নাম বললাম এদের মধ্যে তিশার গ্রহণযোগ্যতা বোধহয় দর্শকের কাছে সবচেয়ে বেশি। নাবিলা সম্প্রতি আয়নাবাজি করেও বেশ পপুলার। ভাবনা বেশ ভালো কাজের চেষ্টা করছে, আগে যে কাজগুলো করেছে বা ইদানিংকালে আমার সঙ্গে অনেক নাটক অভিনয় করেছে। তারপর আর কি, তারপরে ছিল নাদিয়া। হ্যাঁ, নাদিয়া একাধারে সে নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী। নাদিয়ার সাথে আমার কাজের অনেক সিঙ্ক আছে বা কেমিস্ট্রি ভালো। আর কে? মিলি তো সেই মনপুরার। মিলি মাঝখানে অনেক গ্যাপ দিয়েছে, মনপুরা করার পর অনেকদিন অভিনয় করেনি। মিলির সেই মানে কি বলবো, দর্শকের কাছে সেই মনপুরার ইমেজটা এখনো রয়ে গেছে। এরা সবাই যার যার জায়গা থেকে ভালো অভিনয় করার চেষ্টা করে। বা আমার মনে হয় কি যে আসলে একজন অভিনেতা বা অভিনেত্রী তো নিজে চাইলেই পারে না, এর জন্য এই জায়গাটা দরকার, ভালো স্টোরি, ভালো ক্যারেক্টার দরকার, ভালো চেষ্টা দরকার। আমার মনে হয় যে এদের মধ্যে সেই কম বেশি সবার মধ্যেই গুণাবলীটা আছে। এর বেশি আর আমি কাউকে মানে সিরিয়ালে আমি আসলে আপনার সিরিয়াল করতে হবে না। আপনি যে উত্তর দিয়েছেন আমাদের কাছে ভীষণ ভালো লাগলো। এবার আসি, যদি আপনি নিজে এত গান গাইতে পছন্দ করেন, তো মিউজিক ডিরেকশনের ক্ষেত্রে এবং মিউজিকের ক্ষেত্রে আপনারই শেষ মুভি আয়নাবাজির যদি আমরা মিউজিকের থেকে কয়েকজনের নাম নেই, তাহলে আপনি তাদের কাজ অনুযায়ী আপনার ভালো লাগা থেকে 1 2 3 এটা কিন্তু বলতেই হবে। আচ্ছা, অর্ণব, হাবিব ওয়াহিদ, চিরকুট, ফুয়াদ আল মুক্তাদির। না, এটা সিরিয়াল করতে হবে, হ্যাঁ, কিন্তু এরা প্রত্যেকেই তো যার যার কাজের জন্য আলাদাভাবে তাদের একটা জায়গা আছে। যেমন অর্ণবের সাথে আরো কঠিন হবে চঞ্চল ভাই। অর্ণব যে ধরনের গান করে, আবার হাবিব যে ধরনের গান করে, দুই ট্র্যাকই আলাদা, কিন্তু এবং কারোর সাথে কারো কম্পেয়ার করার কোনো স্কোপ নাই এখানে। আবার চিরকুট হচ্ছে আমার প্রিয় একটা ব্র্যান্ড। এটা আমি, এই ব্যান্ড আমার অনেক প্রিয়, ওদের গান আমার অনেক ভালো লাগে, গানের কথা। পিন্টু ছিল, পিন্টু খুব ভালো গাইতো, পিন্টু এখন যদিও চিরকুটে নেই। সুমির গান এবং গান গাওয়া এবং গান লেখা অনেক ভালো লাগে। মোট কথা আমি সাম্প্রতিককালের যতগুলো ব্যান্ড আছে তার মধ্যে আমার সবচেয়ে চিরকুট আমার পছন্দের। আর ফুয়াদ তো ও তো একদম ডিফারেন্ট টাইপের মিউজিশিয়ান, জনপ্রিয়তা হিউজ জনপ্রিয়। এবং আমি বলি যে আমাদের একটা আলাদা ধারা, কিন্তু এরা সবাই যার যার মতো করে তৈরি করেছে। যেমন ফুয়াদ করেছে, তেমন হাবিব, তেমন অর্ণব, তেমন চিরকুট। তো এখানেও আমার আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একদমই জোর করব না, কিন্তু এইবার যে প্রশ্নটা করবো এই প্রশ্নটা কিন্তু আরো কঠিন, আমি আগেই বলে দিয়েছি। আমি যদি এখন যেই 5টা গানের নাম বলবো, আপনাকে সবচেয়ে পছন্দের একটা বাছাই করতে বলি, তাহলে দেখা যাক আসলে উত্তরটা কি আসে। আলু পেঁয়াজের কাব্য, ধীরে ধীরে যাও না সময়, দুনিয়া, এই শহর আমার, লাগ ভেলকি লাগ। ধীরে ধীরে যাও না সময়। এই কোশ্চেনটা কি তাহলে খুব একটা কঠিন ছিল না বোধহয়? এটা আমার ছবিরই 5টা গান, এর মধ্যে আমি করলে পরে গানটা, সবগুলো গানই ভালো। এটা এখানে আবার এক একটা গানের কিন্তু এক একটা ধরন।
যেমন দুনিয়ার যে গানটা আছে চিরকুটের গাওয়া, এটা হিউজ পপুলার একটা গান এবং মানুষ এই গান শুনলে পরে নাচে বিকজ অফ আমি আপনার যে নাচ ছিল সেখানে অঙ্গভঙ্গি মানে কি বলবো, এটা তো আসলে সুশ্রী অঙ্গভঙ্গি বলে না, বিশ্রী অঙ্গভঙ্গি বলে, কিন্তু দর্শক অনেক মানে পছন্দ করেছে আর খুব সফট। আর আমি একটু 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 কষ্টের গান, একটু কি বলবো, একটু সুরেলা, এই ধীরে ধীরে যাওয়ার সময় গানের পিকচারাইজেশন সবকিছু মিলিয়ে আমার কাছে। আবার আলু পেঁয়াজের কাব্য যেটা দেখলাম ভালোই। ঠিক আছে, শেষ অ্যালবাম কি কিনেছেন? গানের অ্যালবাম। শেষ অ্যালবাম কি কিনেছি এই মুহূর্তে আমার সম্ভবত কিনেছি আমি বোধহয় সামিনা চৌধুরীর একটা রবীন্দ্রসঙ্গীতের একটা অ্যালবাম বেরিয়েছিল। কারণ এখন তো আর সিডি ডিভিডি ওইভাবে কেনা হয় না, কারণ ইউটিউবেই সব কিছু পাওয়া যায়। একটা জিনিস আমি বলতে পারি, একটা নতুন তথ্য দিতে পারি, যে আমার কাছে এখনো অডিও ক্যাসেট সংগ্রহে আছে প্রায় 350 থেকে 400, এবং তার মধ্যে এমনও মানে অডিও ক্যাসেট আছে যেটার বয়স 30 বছর। বাহ, 30 বছর আগে আমি ওই ক্যাসেটটা কিনেছিলাম। এখনো কি ক্যাসেট শোনা হয়? এখনো সেই ক্যাসেটটা আমি আমার গাড়িতে বাজাই। রিসেন্টলি খুব বেশি আমি আরেকটা ভুল তথ্য দিয়েছি, সেটা হচ্ছে আমি চিরকুটের অডিও অ্যালবাম, মানে সামিনার কথা বললাম তো, সর্বশেষ কিনেছিলাম সম্ভবত চিরকুটের অ্যালবাম। ওকে, শেষ বই কি পড়েছেন? শেষ বই তো প্রতিদিনই পড়ি, নাটকের বই পড়ি, স্ক্রিপ্ট পড়ি। স্ক্রিপ্ট বাদে হুমায়ুন স্যারের বই, হুমায়ুন আহমেদের বই সর্বশেষ পড়েছি, মানে এখনো পড়ছি, কারণ নেক্সট আরো কিছু কাজের আছে, প্রস্তুতি আছে, হয়তো দর্শককে এখনই বলছি না। তা সেই কারণে হুমায়ুন স্যারের কিছু গল্পের বই নতুনভাবে আবার কালেকশন করেছি। হয়তো যে বইগুলো আমি হয়তো যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন পড়েছি, আবার সেগুলোকে আবার পড়ছি। এটা র্যাপিড ফায়ার রাউন্ডের ভিতরে পড়ছে না, তারপর আমি প্রশ্নটা করতে চাই, কারণ আমরা সবাই এখন এত বেশি আমাদের লাইফটা মেকানিক্যাল হয়ে গেছে, আমরা বলি যে আমাদের বই পড়ার সময় হয় না, বা বসে একটু এই যে খবরের পত্রিকা না পড়ে আমরা তো এখন সবাই অনলাইনেই সবকিছু দেখি। বই পড়ার সময়টা এত ব্যস্ততার মাঝেও কিভাবে বের করেন, এবং কখন বইটা পড়েন আপনি? বইটা আসলে আমি যেটা ওই সিনেমা দেখা বলি বা নাটক দেখা বলি বা বই যদি টুকটাক পড়ি, খুব বেশি তো পড়া হয় না, এটা আগেই বলছি। এটা যদিও খুবই খারাপ কাজ, কারণ বই আসলে পড়া উচিত, কারণ বই না পড়লে পরে তো আসলে কিছুই জানা যাবে না। নিজেদের জ্ঞানের ভান্ডার মানে বৃদ্ধির জন্য বলি অথবা জানার জন্য বলি, যাই বলি না কেন। আমি বেসিক্যালি পড়ি রাত্রে শুটিং থেকে বাসায় ফেরার পর, ফ্রেশ ট্রেশ হতে হতে হয়তো 12টা-1টা বাজলো, তখন হয়তো যদি কোনো সিনেমা দেখতে ইচ্ছা করে হয়তো একটু দেখলাম, বা নাটক দেখতে ইচ্ছা করে দেখলাম, বা একটু বই পড়তে ইচ্ছা করলো, এরকম 10-20 পৃষ্ঠা হয়তো পড়লাম, তারপর হয়তো ঘুমিয়ে পড়লাম, এইভাবে। এবার একটু দুষ্ট প্রশ্ন করব, কিন্তু সেই প্রশ্নগুলোতে যাওয়ার আগে একটু আমাদের অনেক এসএমএস রয়েছে, আমার মনে হয় এসএমএস না পড়লে আমাদের দর্শকদের সাথে অন্যায় করা হবে। এসএমএস গুলো পড়ি। হাই আপু, দিস ইজ রাজিন ফ্রম চিটাগাং। ভাইয়া, আই লাভ ইউ সো মাচ। বোঝো না এই ব্যাপারটা? একবার বলবেন প্লিজ, বোঝো না এই ব্যাপারটা শুনতে চাই আপনার কাছে, একবার বলেই ফেলেন। বোঝো না এই ব্যাপারটা, ক্লাসিক, একদম ক্লাসিক। চঞ্চল ভাই, আপনি ম্যারেজ করবেন কত ইয়ারে? আচ্ছা, মানুষ আয়নাবাজি মানে বিয়ে করবেন কত বয়সে বা এরকম কিছু একটা বোধহয় বলেছে। বলি, আমার একটা ছেলে আছে 8 বছর বয়স। বুঝেছেন তাহলে? মানুষ আয়নাবাজি না দেখে রংবাজি করে কেন? আচ্ছা, আয়নাবাজি না দেখে রংবাজি করে কেন? এটা হচ্ছে তার প্রশ্ন। জয় চিটাগাং থেকে। রংবাজি করে কেন আয়নাবাজি না দেখে? ঠিক বলেছেন, আসলে রংবাজি করা উচিত না, আয়নাবাজি দেখা উচিত। আয়নাবাজি মানে আমাদের সিনেমা, ভালো নাটক। আচ্ছা, বারবার এক ভাষায় আচ্ছা, হাই আয়না টিচার অ্যান্ড মারিয়াপা, আপনাকে নাম দিয়েছে কিন্তু আয়না টিচার। কেমন আছো তোমরা? খুব সুন্দর লাগছে আজ তোমাদের দুজনকে। থ্যাংক ইউ। এটা লিখেছে পপি চিটাগাং থেকে। সাইদুল খুলনা কালুয়ারা থেকে লিখেছে, চঞ্চল ভাই শুধু নাটক, নেগেটিভ কোনো লিখলে ওটাও পড়তে হবে না, নেগেটিভ কোনো কিছু আসেনি, থাকলে আমি অবশ্যই পড়বো। লিখেছে সাইদুল কালুয়ারা থেকে, চঞ্চল ভাই
শুধু নাটক এবং ফিল্মে নয়, বিজ্ঞাপনও আমার মনে হয় সেরা। যেমন একটি পাঞ্জাবি 1200 টাকা আর 200 টাকা ডেউটিনের অ্যাডটা আমার অনেক পছন্দ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে বারবার একই ভাষায় নাটকে কথা বলতে দেখি, আপনার ভাষা কি চেঞ্জ করা যায় না ভাইয়া? ভাইয়া যে কত ভাষা চেঞ্জ করে কথা বলতে পারে মনে হয় আয়নাবাজিতেই সবাই দেখে এটা একটু ফেলেছে। বলি, এটা হ্যাঁ, হয়তো ও sure. ভাবছে একই ভাষা মানে কি, যে বাংলা ভাষা তো বাংলা ভাষায়, শুদ্ধ ভাষায় যদি হাজার হাজার নাটক হয় তখন কি আমরা বলবো যে একই ভাষায় নাটক করছি? গ্রামের চরিত্রে গ্রামীণ যে ভাষা আছে, আঞ্চলিক ভাষা, সেগুলোর আলাদা একটা মানে কি বলবো ভালো লাগা আছে। আমি গ্রামের, আমার জন্ম, বেড়ে ওঠা, গ্রামের জীবন আমাকে খুব টানে। এবং আমার মনে হয় যে গ্রামে যে মানুষগুলো থাকে সেই মানুষগুলোই আসলে খাঁটি মানুষ। আমরা শহরে চার দেয়ালের মাঝখানে যে মানুষগুলো থাকি, এদের মায়া মমতা বলি অথবা যাই বলি না কেন, এরা আমরা খুব মেকি। আর সাধারণ মানুষ যারা খুবই সহজ সরল মানুষ, তারা গ্রামে থাকে। তা আমি সবসময় পছন্দ করি। এখন আমি যে গ্রামের ভাষাটা আমার জন্ম বা আমি যেটা পারি সেই ভাষাতেই বেশি অভিনয় করি। এখন আমার পক্ষে তো সিলেটের ভাষায় অভিনয় করা সম্ভব না, কারণ সিলেটের ভাষা বা চিটাগাংয়ের ভাষা আমি জানি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু যে ভাষায় অভিনয় করি, সেটা হোক পাবনার ভাষা, হোক কুষ্টিয়ার ভাষা, হোক যশোরের ভাষা, হোক খুলনার বা হোক রাজশাহীর, হোক বরিশালের, এগুলো মোটামুটি পারি। সো ঘুরে ফিরে হয়তো গ্রামের চরিত্র করলে এই ভাষাগুলোতেই আমাদের অভিনয় করতে হয়। জয়নাল কুমিল্লা থেকে লিখেছে, চঞ্চল ভাই কৃতজ্ঞ আপনার আয়নাবাজির জন্য। আমরা চাই প্রতি বছর এইভাবে আমাদেরকে চঞ্চলময় করে দিবেন, এটা আমার প্রত্যাশা। সেলুট ভাই। আচ্ছা, এবার বলছিলাম যে দুষ্ট দুষ্ট প্রশ্ন যাবো, খুব বেশি দুষ্ট না, অল্প অল্প দুষ্ট। সেটা হচ্ছে, আপনি কি কোনোদিন কারো ফোন তাদের পারমিশন না নিয়ে দেখেছেন? না, এটা আমি কখনোই করি না। আচ্ছা, কখনো সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, আয়নাবাজি যখন মানে আমি আয়নাবাজি দেখতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেটা হচ্ছে 21 বার কি 22 বার, মানে তার আগে 21 বার আমি দেখেছি। তা 22 বার যখন আমি লাস্ট যে শোটা দেখেছিলাম, তারপর থেকে আর আয়নাবাজি আমি দেখতে যাইনি, কারণ আমার মনে হয়েছে যে 19 বার পর্যন্ত 20 বার পর্যন্ত আমি জেগেছিলাম। ডাবিং এর সময়ও দেখা, পোস্ট প্রোডাকশনে অনেকবার দেখা। সেদিন হয়তো একটু টায়ার্ড ছিলাম, হয়তো মানে যেতে হতো তো নানান কারণে, কারণ দল বেঁধে বেঁধে যারা যেত, যে সেক্টরে আমার ফ্রেন্ড সার্কেল হোক অথবা আত্মীয় স্বজন হোক অথবা টেকনিক্যাল পার্সন যারা আছে, সবাই আমাকে নিয়ে আর কি আয়নাবাজিটা দেখতে চাইতো। তা সেক্ষেত্রে 30, 40, 50, 60 জন পর্যন্ত একসাথে টিম বেঁধে বেঁধে গিয়ে দেখেছি। তা এরকমই একটা সর্বশেষ যে শোটা, যেদিন দেখলাম যে আমার নিজের ঘুম আসছে, তারপর থেকে আমি আর আয়নাবাজি দেখি নাই। আচ্ছা, এর পরের প্রশ্ন, কখনো কাউকে ব্ল্যাকমেইল করেছেন? না, করি নাই। বাবা মাকেও না? হয়তো একটু চালাকি টালাকি তো করতেই হয়, ব্ল্যাকমেইল করাটা একটু বেশি খারাপ, মানে চালাকি করতেই হয়। এখন একটু মিথ্যা বিভিন্ন কারণে, যদি সেই মিথ্যা করি না যে মিথ্যাটা অনেক বেশি কারোর জন্য ক্ষতিকর কিছু হয়, সেটা করি না। একদম না পড়ে পরীক্ষা দিয়ে একদম মানে হাইয়েস্ট মার্ক পেয়েছেন, এরকম হয়েছে? হ্যাঁ, এখন বললে দর্শক তো বিশ্বাস করবে না, কারণ এই সিনেমার গল্পে যেরকম হিরো থাকে, যে সবকিছুতেই হিরো ফার্স্ট। আমার এরকম একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে আমি ডিগ্রিতেও ভর্তি হয়েছিলাম, পাস কোর্সে ভর্তি হয়েছিলাম, সাথে অনার্সে চারুকলায় পড়ি। তো ওই ডিগ্রি পরীক্ষা, বিএ মানে পাস পরীক্ষা দিতে গিয়েছিলাম। প্রত্যেকটা সাবজেক্টই আমি এক রাতে, যেদিন পরীক্ষা আগের রাতে আর্টস ছিল আমার, তা আমি বাংলাতে আমার রেকর্ড পরিমাণ মার্কস ছিল হচ্ছে ওই কলেজের মধ্যে ওই বছরে। আচ্ছা, কিন্তু সবই ওই এক রাতের বা 2 রাতের প্রিপারেশন পড়াটা ছিল। এবার আমাদের দর্শক এবং আর একটু বলি, এবং রেজাল্ট যখন বের হয় তখন আমার রোল নাম্বার খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি মানে যে হয়তো পাস করব কিন্তু সেই জায়গায় নাই। হঠাৎ খুঁজতে খুঁজতে একটা ভুল নাম্বার মনে হলো, এটা ভুল কি আমার কি কার নাম্বার, পরে দেখি যে সেকেন্ড ক্লাস। আচ্ছা, কখনো নিজের বয়স নিয়ে মিথ্যা বলেছেন? আমি না বলি নাই, বলার প্রয়োজন বোধ করি নাই। ওকে, ঠিক আছে। চন্দ্রবাবুর সময় খুব দ্রুত চলে গেল। এখনো যদি দর্শক জিজ্ঞাসা করে আপনার বয়স কত, আমি বলে দিতে পারবো, কিন্তু বলবো না। আচ্ছা, না থাক, বলতে হবে না। অনেক বয়স। আমাদের সময় শেষ হয়ে গেল আজকে। আপনার সাথে গল্প করলে কিভাবে যেন সময় কেটে যায়, এবং সবচেয়ে বড় কথা হলো আপনার সাথে গল্প করতে বসলেও অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ লেট নাইট কফিকে ধন্যবাদ। আর দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, যারা রাত জেগে এই অনুষ্ঠানটি দেখছেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা যেন সবসময় পাই, কারণ আমরা আপনাদের জন্যই কাজ করি। আরটিভিকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী শনিবার। আর সবসময় যে কথাটা বলি, আজকে একই কথা বলতে বলতে শেষ করবো, লাইফ ইজ এ ক্রেজি রাইড,
nothing is guaranteed. So enjoy to the fullest. See you on next Saturday. Late night coffee, let